আমরা যখন প্রায় দৌড়ে দৌড়ে তারানাথের গৃহে এসে পৌঁছালাম তখন সন্ধ্যা নেমে এসেছে পুরোপুরিভাবে। সকাল থেকেই টিপটাপ করে বৃষ্টি আরম্ভ হলেও সেই বৃষ্টির পরিমাপ বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকলো। ঘন ঘন বজ্রপাত আর শীতল বাতাসের দাপটে বোঝা যায় প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ঠিক কতখানি গুরুতর। মটলিনের তারানাথের গৃহের দরজায় টোকা মারতেই দেখলাম চারি দৌড় খুলে দিল। ঘরের অভ্যন্তরে প্রবেশ করতেই দেখা মিলল তারানাথের। অন্ধকারের মধ্যে ডুবে থাকা রোয়াকে তক্তাপোষে বসে আছে সে, এক মনে গড়গড়ায় টান দিচ্ছে নিশ্চিন্তে। আমাকে আর কিশোরীকে দেখা মাত্রই তারানাথ আনন্দের সাথে ভরাট কণ্ঠে বলে উঠল, এসো, তোমাদের জন্য তো অধীর আগ্রহে বসে আছি সেই কখন ধরে। মা চারি, যা তো আমাদের জন্য একটু গরম চা আর তেল চুপচুপে মুড়ি নিয়ে আয়। চারি বাবার কথায় সামান্য মাথা নেড়ে চলে গেল রান্নাশালায়, আর আমরা উঠে এলাম দাওয়ায়। কিশোরী বলল, ঠাকুরমশাই কেমন আছেন বলুন? বেশ কয়েকদিন আসা হয়নি এখানে, আপনার সাথে দেখাও হয়ে ওঠেনি, তাই চলে এলাম। আমি বেশ ভালো আছি পরমেশ্বরের কৃপায়। তা তোমরা কেমন আছো তা বলো। হ্যাঁ ঠাকুরমশাই, আমরাও বেশ আছি। চারি এসে আমাদের কাছে একটা লণ্ঠন রেখে এতক্ষণের জমাট বাঁধা অন্ধকার কিছুটা ফিকে হয়ে গেল। লণ্ঠনের হলদে মিটমিটে আলোয় তারানাথ সহ আমাদের প্রত্যেকের মুখগুলো ছড়িয়ে পড়ল এক অদ্ভুত হলুদ রশ্মি। বাইরে থেকে দমকা বাতাস মাঝে মধ্যে এসে আশ্রে পড়ল আমাদের উপর। গাটা কেমন যেন শিরশির করে উঠল। চারি ফের এসে আমাদের সামনে নামিয়ে রাখল 3 পেয়ালা চা আর তেল, নুন ও কাঁচা লঙ্কা দিয়ে মাখা মুড়ি। চা সহযোগে মুড়ি খেতে খেতে কিশোরীর সঙ্গে করে নিয়ে আসা পাসিং শোয়ের প্যাকেট বের করে তা বাড়িয়ে দিল তারানাথের দিকে। এটা আপনার জন্য ঠাকুরমশাই, এই নিন ধরুন। আজ আপনাকে বেশ ভয়ের একটা গল্প বলতে হবে। এমন একটা গল্প যা শুনে আমাদের পিলে যেন একেবারে চমকে যায়, সর্ব অঙ্গ যেন কয়েক মুহূর্তের জন্য বিকল হয়ে যেতে বাধ্য হয়। কিশোরীর কথায় ভয়ানক রকমের চটে গেল তারানাথ। উচ্চ কণ্ঠে মেজাজের সাথে সে বলে উঠল, এই হলো তোমাদের সবচেয়ে বড় দোষ। আর কতবার বলি আর কতবার কইব যে আমি কোনো বানানো বা অলিক মিথ্যেকে আশ্রয় করে গল্প বলি না। যা বলি সব কটাই আমার অতীত, জীবনে ঘটা একটি খাঁটি কথা, খাঁটি একটা ঘটনা। কতবার বলবো আর? তোমাদের এতই যখন অবিশ্বাস, তখন নতুন কাহিনী শোনার আবদার না করলেই তো পারো। তারানাথ আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে সে সুযোগ না দিয়ে তার আগে সব দিক সামলাতেই দ্রুততার সাথে বললাম, আপনি কিশোরীর কথায় কান দেবেন না ঠাকুরমশাই। জানেনই তো ও ঠিক কেমন, তাই ওর কথা বাদ দিন আপনি। বরং আপনার অতীত জীবনে ঘটা একটা বেশ লোহমর্ষক ভৌতিক কাহিনী শোনান। তারানাথ আমার কথায় খানিক শান্ত হইল দেখে আমি কিশোরীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে চুপিসারে বললাম, এক্ষুনি সব গড়বড় করে দিচ্ছিলে তো, এই জন্যই বলি হুটহাট করেই অত কথা বলো না। এবার দয়া করে মুখটা বন্ধ রাখো। গড়গড়ায় ফের হুরুক হুরুক টান দিল তারানাথ। তার বিগড়ে যাওয়া মেজাজটা আবার স্বাভাবিক হয়ে উঠল। এরপর বড় বড় চোখে আমাদের দিকে তাকিয়ে তারানাথ বলে উঠল, দিনটি ছিল বেশ রৌদ্র ঝলমলে। সকালবেলায় স্নান সেরে আমি বাড়িতে সবে আছি। কোনো কাজেই যেন তেমন মন বসছে না আমার। একটা কি করি যেন ভাব, অথচ কিছুই করে উঠতে পারছি না। অনেকদিন হলো গৃহে আছি, তাই বাইরের অজানা অজ্ঞাত জগৎ যেন হাতছানি দিয়ে ডাকছে আমায়। আমার অন্তর আত্মা যেন বলছে অজানার পথে পা বাড়াতে, বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে। আমি বেশ উপলব্ধি করছিলাম যে আর বেশি দিন আমার পক্ষে গৃহে থাকা সম্ভব নয়। খুব দ্রুতই আমাকে বের হতে হবেই। ঈশ্বরের যে তেমনই মর্জি। আমার চোখে বাড়ি গেল সদরের পানে। আমি দেখলাম খানিক ইতস্তত করে বাইরে থেকেই মুখ বাড়িয়ে একজন অপরিচিত বৃদ্ধ বললেন, ভিতরে আসতে পারি? এক ফোঁটাও সময় অপচয় না করে আমি বললাম, আসুন আসুন, ভিতরে আসুন। আমার কথায় যাবতীয় কুণ্ঠা ত্যাগ করে ভিতরে ঢুকে এলো সেই বৃদ্ধ, আর তার সঙ্গে এলো 2 জন যুবক। ওরা আমার একেবারে মুখোমুখি এসে দাঁড়ালো। বৃদ্ধ মানুষটি এরপর বলল, আচ্ছা বাবা, তুমিই তারানাথ, মানে তারানাথ চক্রবর্তী তো? বৃদ্ধকে দেখে বেশ চিন্তাগ্রস্ত বলে মনে হলো আমার।
আমি ইশারায় ইতিবাচকভাবে মাথা নেড়ে তাকে বসতে বলে বললাম, আজ্ঞে হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী। আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। কিন্তু কেন, কি হয়েছে? আপনাকে এতটা ভীতভাব কেন দেখাচ্ছে? বলছি বাবা, বলছি, সব বলছি, কিন্তু তার আগে তুমি আমাকে একটু জল খাওয়াতে পারবে? পিপাসায় বুকের ছাতি যেন ফেটে যাচ্ছে আমার। কেন পারবো না? আপনি দয়া করে একটু বসুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আমি বৃদ্ধকে পাত্র করে জল এনে দিতে সে ঢকঢক করে সবটুকু জল এক নিঃশ্বাসে খেয়ে বলল, বাবা, আমার নাম শক্তিধর ঘোষ। এখান থেকে বহু দূরে আদিপুর নামের এক গ্রামে আমার ঘর। এরা আমাদের গায়েরই ছেলে। বাবা, এক মস্ত বড় বিপদের খাড়া আর মাত্র একটি দিন পরে নেমে আসতে চলেছে আমাদের সমগ্র গ্রামের বুকে। তাই দিশাহীন হয়ে কোনো উপায় খুঁজে না পেয়ে অবশেষে তড়িঘড়ি তোমার কাছে ছুটে এসেছি সাহায্যের জন্য। আমি জানি আমাদের রক্ষা যদি কেউ করতে পারে তাহলে সেটা একমাত্র তুমিই পারবে। তুমি ভিন্ন, আর অন্য কারো পক্ষেই আমাদের পরিত্রাণ দেওয়া সম্ভব নয়। তারানাথ, আমায় বলো বাবা, তুমি আমাদের সাথে আদিপুরে যাবে? সেখানে গিয়ে ওই ভয়ানক সংকটের হাত থেকে রক্ষা করবে আমাদের? বলো না বাবা, বলো, কথা দাও আমায়। একটানা এতগুলো কথা বলার পর বৃদ্ধ বেশ হাঁপাতে লাগলেন। আমি তাকে একটা স্বস্তির নিঃশ্বাস দিয়ে বললাম, অস্থির হবেন না, আপনি আগে একটু শান্ত হন। আপনাদের গ্রাম অর্থাৎ আদিপুরে যে ঠিক কী বিপদ ঘনিয়ে আসতে চলেছে তা খোলসা করে বলুন দেখি আমায়। তা না হলে আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। বৃদ্ধ এরপর যেন মনে মনে গুছিয়ে নিল সবটা। তারপর ভয়ার্ত গলায় যথারীতি বলতে আরম্ভ করল, আমাদের গ্রাম আদিপুর এমনিতেই খুব ভালো একটি গ্রাম, এক কথায় শস্য শ্যামলা যাকে বলে আর কি। তবে আমাদের গ্রামে একটি অভিশাপ লুকিয়ে আছে। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ বলাই ভালো। বহুকাল আগে থেকে জন্মান্তর ধরে ঘটে চলেছে এক আদিম অভিশাপ। আমার ভ্রুযুগল কুঞ্চিত হয়ে গেল তৎক্ষণাৎ। আদিম অভিশাপ? কি এই আদিম অভিশাপ? তা জানতে চাইলাম আমি। আদিম অভিশাপ তা শুনি কি? সেই দিন অভিশাপ যার জন্য আপনারা এমন কি পরিমরি হয়ে ছুটে এসেছেন আমার কাছে? বলছি বাবা, বলছি, সব কিছু খুলে বলবো বলেই তো এতখানি পথ অতিক্রম করে ছুটে এসেছি তোমার কাছে, তোমার সেটাই নিয়ে যাব বলে। আমাদের গ্রাম আদিপুরে একটি দিঘি আছে বাবা, নাম তার কালো দিঘি। বৃহৎ দিঘিটা এমনি সময় একেবারে আর 5টা সাধারণ দিঘির মতোই স্বাভাবিক থাকলেও ঠিক 10 বছর অন্তর অন্তর আপনা হতেই এক বিচিত্র পরিবর্তন ঘটে তার মধ্যে। দিঘির টলটলে স্বচ্ছ নীল জল চোখের সামনে প্রতিদিন একটু একটু করে কালচে হতে হতে একদিন কুচকুচে কালোতে পরিণত হয়। আর যেদিন কালো দিঘির জল মাথার চুলের মতো ঘোর কৃষ্ণবর্ণের হয়ে যায়, ঠিক সেই দিনের গভীর রাতে দিঘির অতল জল থেকে উঠে আসে ভয়ানক কিছু একটা। যেটা উঠে আসে সেটা ভীষণই খারাপ কোনো অপশক্তি। 4 রাত্রিব্যাপী সে বহু বহু মানুষকে হত্যা করে, রক্তপান করে নির্বিচারে, সমগ্র আদিপুর জুড়ে তছনছ চালায়। কে সেই অপশক্তি? কেন তার আগমন ঘটে ঠিক 10 বছর অন্তর? এবং সে কেন ঠিক ওই 4 রাতের জন্যই মৃত্যুঝল চালাতে উঠে আসে? এই প্রশ্নের কোনো ঠিকঠাক উত্তর জানা নেই আমাদের কারো। আমরা শুধু এটুকু জানি যে তার যখন যখন উঠে আসার সময় হয়, অর্থাৎ 10 বছর বাদে বাদে, তখন ছবির মতো সুন্দর গ্রামটা বদলে যায় ওই অপশক্তির প্রকোপে। সাজানো গোছানো আদিপুর পরিণত হয় সাক্ষাৎ নরক ভূমিতে। কালো দিঘির ওই অপশক্তির আগমনের আগেই গোটা গ্রাম ফাঁকা হয়ে যায়। সমস্ত গ্রামের মানুষজন পালিয়ে যায় যে যার মতন 4 দিনের জন্য। কিন্তু যাদের যাবার কোনো উপায় নেই কিংবা গুরুতর কোনো সমস্যা আছে, তারা কেবলমাত্র থাকতে বাধ্য হয় আদিপুরে। যারা যারা ওই 4 দিন থাকে গ্রামে, তাদের বেশিরভাগ মানুষই প্রাণ হারায়। আমার ক্ষেত্রেই দেখো না, আমার সমস্যা হলো আমিও আমার গিন্নি সম বিপদের পূর্বাভাস জেনেও যেতে বাধ্য হয়েছি আদিপুরে। কারণ আমার গিন্নি আজ অনেক মাস হলো শয্যাশায়ী। সে বারবার পই পই করে বলেছে কাল থেকে 4 দিনের জন্য আমি যেন তাকে ছেড়ে অন্যত্র কোথাও চলে যাই। কিন্তু আমি এত স্বার্থপর কিংবা দায়িত্বহীন হতে পারবো না। আমি ছাড়া যে ওর কেউ নেই। আমি প্রাণ ভয়ে পালিয়ে গেলে ওর দেখাশোনা করবে কে? সঠিক সময় নিয়মমাফিক পথ্য দেবে কে? তাই আমি আমার সিদ্ধান্তে অটল রয়েছি। বাঁচতে হলে একই সঙ্গে বাঁচব, কিন্তু কাপুরুষের মতন ভয় পালিয়ে যাব না।
আমার মতন এরকমই যারা নিরুপায়, বড্ড অসহায়, তারাই শুধুমাত্র থাকবে আদিপুরে। আদিপুর বর্তমানে যেন এক বিশাল শ্মশানপুরী। আগামীকালকে ঠিক পরের মধ্যরাত থেকে শুরু হবে সেই বিপর্যয়। কালো দিঘির কালো জল হতে উঠে আসবে সেই অপশক্তি, এক এক করে প্রাণ নেবে অনেকের। আচ্ছা শক্তিধরবাবু, আমাকে এবার একটা কথা বলুন, আপনারা এতটা নিশ্চিন্ত হচ্ছেন কীভাবে যে আগামীকালে ঠিক পরের থেকেই ওই অপশক্তি উঠে আসবে কালো দিঘির গভীর জল থেকে? আমি বুঝতে পারছি, কারণ এই অভিজ্ঞতা আমার মোটেও প্রথম নয় তারানাথ। বাল্যকাল থেকেই আমি দেখে এবং শুনে আসছি কালো দিঘির জল মিশকালো হতেই হতে তা কখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায় এবং তার ঠিক পরেই আগমন ঘটে ওই অপশক্তির। দেখতে দেখতে 10-10টা বছর যে কখন কেটে গেছে তা বুঝতেই পারিনি। 10 বছর অতিবাহিত হওয়ার হিসেবে কেই বা রাখে বলো? আমাদের টনকনল্য যখন দেখলাম এই 3-4 দিন পূর্ব হতে একটু একটু করে দিঘির জলের বর্ণ বদলে যেতে শুরু করলো। বৃদ্ধের কথায় আমি সত্যি যেন একটু ঘাবড়ে গেলাম। আদিপুরের মধ্যে যে ভয়াবহ কোনো ঝঞ্ঝা নেমে আসতে চলেছে তা বিলক্ষণ বুঝলাম। আমি বৃদ্ধকে ভরসা জোগাতে বললাম, আমি যাব আপনাদের সঙ্গে, আপনারা একটু জল বাতাসা মুখে দিন আগে, আমি ততক্ষণে চটজলদি প্রস্তুত হয়ে আসতি। শক্তিধরবাবু ও সেই 2 যুবকের সাথে আমি উঠে বসলাম গরুর গাড়িতে। চালক গরুর পিঠে চাপড় মারতেই দুলকি চালায় গাড়ি এগোতে লাগলো। এই গ্রামে সেই গ্রামকে পিছনে ফেলে এগিয়ে যেতে লাগলাম আমরা। সূর্যদেব যখন একেবারে মধ্য গগনে তীব্র তেজে বিরাজমান, ঠিক তখন আমরা এসে পৌঁছালাম আদিপুর গ্রামে। গ্রামের রাস্তায় আমাদের গাড়িটা প্রবেশ করা মাত্রই আমার মনটা তীব্রভাবে মোচড় দিয়ে উঠল। প্রতিবার সমূহ বিপদের পূর্বে ঠিক যেমন করে আমার হৃদয়ের বিপদের আগাম ঘণ্টা বেজে ওঠে, এবারেও আর অনত্যা হলো না। খুব জোরালোভাবে বেজে উঠল অশনি সংকেত প্রদানকারী সেই ঘণ্টাটা। আমি সব কিছু চাক্ষুষ করে বুঝলাম যে শক্তিধরবাবু মোটেও বাড়িয়ে কিছু বলেননি। গোটা গ্রাম যেন সত্যিই খা খা করছে, একটিও মানুষের দেখা চলতি পথে মিলল না। কেবলমাত্র 2-1খানা কুকুরকে শুধু এদিক ওদিক দৌড়ে যেতে দেখলাম বার কয়েকের জন্য। শক্তিধরবাবু, আপনি চালককে একেবারে ওই কালো দিঘির নিকটে নিয়ে যেতে বলুন, আমি একবার নিজের চোখে দেখতে চাই গোটা বিষয়টা। সে কি তারানাথ, তুমি আগে আমার ভিটেই চলো, দুটো অন্ন মুখে দাও, তারপর না হয় সেসব দেখবে ক্ষণ। না না শক্তিধরবাবু, ওইসব পরে হবে, সময় অপচয় করার মতো অত্যধিক সময় মোটেও আমাদের হাতে নেই। ঠিক আছে, তবে তাই হোক। ভাই, তুমি সামনে এগিয়ে ডান দিকে রাস্তাটা ধরবে, তাহলেই পড়বে কালো দিঘি। কিশোর বেশ নড়ে চড়ে বসল। আমি পরিষ্কার বুঝলাম যে তার মধ্যে দ্রুততার সাথে ভরপুর উত্তেজনার জোয়ার ছড়িয়ে পড়ছে। ঠাকুরমশাই, আপনি সেখানে গিয়ে কি দেখলেন? কিশোরীর প্রশ্নে তারানাথ এবার অদ্ভুত অচেনা দৃষ্টিতে তাকালো আমাদের দিকে। সত্যি কথা বলতে ওরকম ধারা চাহনি আমার এর পূর্বে কখনো দেখিনি তারানাথের মধ্যে। তার দৃষ্টিতে যেন অন্তহিত ছিল ভয় মিশ্রিত এক অস্বস্তিকর অনুভূতি। তারানাথের চোয়াল শক্ত হয়ে উঠল। ধীরে ধীরে ভারী গলায় তিনি বললেন, দেখলাম একটা বেশ বড়সড় দিঘি, চতুর্দিকে ঘন বাঁশঝাড় আর ঝাঁকড়া ঝাঁকড়া গুলমলতার পাতার বন। জায়গাটা খুবই নিরিবিলি, সময় যেন থমকে গেছে, সেখানে ভূত ভবিষ্যৎ মিলেমিশে একাকার হয়ে গেছে যেন। কালো দিঘির আরও কাছে যেতেই আমার নজরে পড়ল সর্বাধিক অদ্ভুততম বিষয়টি। গোটা দিঘির জল একেবারে মিশকালো, জলের উপরিতলে এদিক সেদিকে কয়েকটা মাছ ও অন্যান্য জলজ প্রাণীরা মরে ভেসে উঠেছে। এক ঝলক দেখলে মনে হয় জল নয়, বোধ করি যেন কোনো ভয়ানক গরল কেউ ঢেলে দিয়েছে দিঘির গভীর গর্তে। বিটকেল পচা আষ্টে গন্ধে আমার মাথা ভার হয়ে এলো। আমার কানের কাছে মুখ এনে শক্তিধরবাবু বললেন, দেখছো তারানাথ, ভালো করে চেয়ে দেখো দিঘির জলের কি অবস্থা। তুমি এবার নিজেই বলো, এই দিঘিকে দেখে তোমার কি মনে হচ্ছে যে এটা মোটেও সাধারণ কোনো দিঘির জল হতে পারে? বৃদ্ধের এরপরের বলে চলা কথাগুলো আমার শ্রবণেন্দ্রিয় প্রবেশ করল না। আমি ততক্ষণে ব্যস্ত হয়ে পড়েছি সব কিছু ভালোভাবে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে। আমার মন তখন কেবলই পড়ে আছে কালো দিঘির ওই অতল স্পর্শী কালো জলের নিচে ঠিক কী রহস্য লুকিয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজতে। একভাবে চেয়ে থাকতে থাকতে আমি টের পেলাম মাঝে মধ্যে অল্প স্বল্প কিছু কিছু বুদবুদ উঠে আসছে কালো জলের নিচ থেকে ওপরে।
আমার অন্তরাত্মা যেন বলে উঠল যে অপশক্তির আগমন আর মোটেও বেশি সময়ের ব্যবধান নয়। প্রস্তুত হও তারানাথ, প্রস্তুত হও। খুব কাছে পিঠে কর্ণবিদারক বজ্রপাত হলো, সাথে বৃষ্টির দাপটও বেড়ে গেল এক ধাক্কায় অনেকটা। দেখতে দেখতে গোটা একটা দিন কেটে গেল চাপা উত্তেজনায়। আকাশে সূর্যদেব উদিত হলো প্রকৃতির নিয়মে। আজই হলো সেই দিন। অপরাহ্নের অবসান হলে কালো দিঘির জল থেকে উঠে আসার কথা ওই অপশক্তি। সকাল থেকেই গোটা আদিপুর তাই থম মেরে গেছে যেন। ধরিত্রীর বুকে যে অমন ভয়ানক নীরবতা নেমে আসতে পারে তা অন্তত আমার জানা ছিল না। গোটা গ্রামে কোনো পাখি পশু চিৎকার করলো না একটি বাড়ির জন্যেও। যে কয়েক ঘরে মানুষ ছিল তারা নিজ নিজ ইষ্ট দেবতাকে স্মরণ করে দরজা জানলা বন্ধ অবস্থায় গৃহবন্দী করল নিজেদের। আমি মন্ত্র পড়ে সাদা ছাই দিয়ে গণ্ডি কেটে দিলাম ওই ঘরগুলির বাইরে। এতে ঘরের থাকা মানুষগুলো সুরক্ষিত থাকবে বলেই আশা করা যায়। আমি এরপর হাঁটতে লাগলাম কালো দিঘির পথে। হাঁটতে হাঁটতে একটা মরা পাকুড় গাছের নিকটে আসতেই এক ঝাঁক বড় বড় দ্বারকাক কর্কশ্বরে বিকটভাবে চিৎকার করতে লাগলো, যেন আমার দিকেই তাকিয়ে। দুটো একটা কাক নয়, কয়েকশো কাক মরা গাছটার ডালে বসে আছে একত্রিত হয়ে। কিছু সংখ্যক উড়ে বেড়াচ্ছে মধ্য গগনে। অত কাককে একসাথে দেখলে তোমাদের যে কী অবস্থা হতো তা স্বয়ং ঈশ্বরই জানেন। নেহাত আমি ছিলাম, তাই সেই যাত্রায় রক্ষা হয়েছিল। পাশের নলখাগড়ার বন থেকে ছুটে এলো রক্তলোলুপ লোভাতুর সাপদের চিৎকার, আর সাথে সাথেই আদিপুরের একপাল কুকুর মরা কান্না কেঁদে উঠল। বুঝতে পারছো তোমরা যে সে কি ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়েছিল তখন? আমি যত দ্রুত সম্ভব তত দ্রুত পা চালালাম কালো দিঘির সন্নিকটে। এসে কালভৈরব ও দেবীকে মনে মনে স্মরণ করে গাত্রবন্ধন করলাম। জলের একেবারে ধারে গিয়ে দাঁড়াতেই বিষের মতো কালো জলের আবার বিকৃতি প্রতিচ্ছবি পড়ল। তবে জলে নামার সাহস আমার ছিল না। আমি স্বয়ং তারানাথ তান্ত্রিক, যে কিনা বারে বারে অতশত অতি লৌকিক বিভীষিকার মুখোমুখি হয়েছি বুক ভরা সাহস নিয়ে, সেই আমারও যেন গায়ের লোম খাড়া হয়ে গেল। কালো দিঘির ধারে বসে আমি অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যা নামবার। দিনের আলো ফুরালে এখানে কি ঘটে তা সচক্ষে দেখতে হবে আমায়। যত বেলা এগোতে লাগলো ততই যেন কালো দিঘির জল আন্দোলন শুরু করলো। ক্রমে মৃদুমন্দ হওয়া সেই আন্দোলন এক সময় রূপান্তরিত হলো বৃহৎ আকারে। কালো দিঘির কালচের জল তোলপাড় করে উঠল। দেখতে দেখতেই সত্যিই মনে হলো পাতলের গভীরতে কেউ যেন উঠে আসছে। ঝুপ করে নেমে এলো নিখস আধার। এক ফালি চাঁদ উঠল আকাশের বুকে। তবে কি বলবো তোমাদের, অমন টকটকে গাঢ় লাল চাঁদ আমি যেন এই প্রথমবারের মতো দেখেছিলাম। চাঁদের জোছনার সাথে যেন মনে হচ্ছিল কোনো কুৎসিত প্রেত জনির রক্তধারা গড়িয়ে নামছে ধরিত্রীর বুকে। হু হু করে ছুটে এলো হিমেল জলো বাতাস। বাতাসের দাপটে বাজঝাড় মর্মর শব্দে দুলে উঠল, সাথে তোলপাড় হলো দিঘির জল। চাঁদ থেকে একটা তির্যক লাল রশ্মি এসে পড়ল কালো দিঘির মধ্যভাগে। সেই মুহূর্তে দিঘি জুড়ে ঘূর্ণনের সৃষ্টি হলো। খলখল করে হেসে উঠল কেউ। সেই হাসি পার্থিব জগতের কোনো বাসিন্দার হতে পারে না। ঘূর্ণন থেকে ধীরগতিতে উঠে এলো এক অবয়ব। আবছা আলো, আবছা অন্ধকারে ঠিকঠাক করে বুঝতে পারলাম না তার দৈহিক গঠন। তবে যেটুকু চোখে পড়ল তা হলো বিড়ালের ন্যায় লম্বা চেরা, একজোড়া মণি আর বিজলির দ্রুতির মতন চক্ষু দপদপ করে জ্বলছে নিচে বারে বারে। হাড়ে কাঁপুনি ধরানো ভয়াল হাসি। সেই হাসি হেসে অপশক্তি এবার শূন্যে ভেসে এগিয়ে গেল কালো দিঘির অপর প্রান্তে। গুলমে ঝোপ ঠেলে আমি বেরিয়ে এলাম। খুব আফসোস হলো আমার। ওই অপশক্তির পিছু নেওয়ার খুব দরকার ছিল, কিন্তু তা করার জন্য যে সামান্য সময়টুকুর প্রয়োজন তাও পেলাম না আমি। শেষমেশ গায়ের ভিতরে ঢুকে এলাম আমিও। পরদিন সকাল হতেই আদিপুরের কি অবস্থা দেখলেন ঠাকুরমশাই। সেই অপশক্তির নিশ্চয়ই ব্যর্থ হয়েছিল একটুও প্রাণ নিতে। আমার কথা তালে তাল মেলালো কিশোরীও। সে যথেষ্ট আনন্দের সাথে বলল, তার বলতে সেখানে স্বয়ং আমাদের ঠাকুরমশাই নিজের রক্ষা গণ্ডি কেটেছেন। সেখানে কোনো অপশক্তি প্রবেশ করতে পারে তেমন সাধ্য যে তার নেই। আমার আর কিশোরীর এমন বাক্যলাপে তারানাথ যেন বেশ খানিকটা বিমর্ষ হয়ে পড়লেন। না হে কিশোরী, তোমরা যেমনটা ভাবছো বাস্তবে কিন্তু তেমনটা মোটেও ঘটেনি।
আমি আর কিশোরী এবার অবাক হয়ে বলিলাম, তবে বাস্তবে ঠিক কী ঘটেছিল ঠাকুরমশাই? দিবালোকের প্রথম কিরণের সাথে সাথেই আদিপুরের বামুনপাড়া থেকে কান্নার রোল ভেসে এলো। দুরু দুরু বুকে ঠিক কী ঘটেছে দেখার জন্য আমি সেদিকে রওনা দিলাম। হরিব্রাহ্মণের বউ ঘরের দাওয়ায় বসে বুক চাপড়ে চাপড়ে কাঁদছে আর পাগলিনীর মতো আর্তনাদ করছে। আমার একই সর্বনাশ করলে নারায়ণ, আমি আমার যদুকে ছাড়া থাকবো কেমনি? ওই শয়তান ওকে না মেরে সে তো তোমায় মারতে পারত। ওরে যদুরে বাবা, তোকে 1000বার বলেছিলাম যে এই কদিনের জন্য মামার বাড়ি থেকে ঘুরে আসতে, কিন্তু তুই আমার কথা শুনলি না, থেকে গেলি এই পোড়া অভিশপ্ত গায়ে। ছেলেটা আমার বড্ড নেওয়াটা ছিল গো, সে যে আমায় ছেড়ে কোথাও গেল না। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি মা, কিন্তু এমনটা ঘটলো কী করে? আমি তো গণ্ডি দিয়ে গিয়েছিলাম গতকালকেই। এতে আপনার কোনো দোষ নেই ঠাকুরমশাই। ওই গণ্ডি টপকে সে অপশক্তির ভেতরে ঢুকে আসতে পারিনি, তবে ছলনার আশ্রয় নিয়ে পরিচিত মানুষের গলার আওয়াজ নকল করে আমার ছেলেটার নাম ধরে ডেকে তাকে গণ্ডির বাইরে বের করেছিল। আচ্ছা, এবার বুঝলাম ব্যাপারটা আসলে ঠিক কী ঘটেছে। ঠাকুর, ও ঠাকুর দেখবে, চলো ওদিকে, আর একজন মারা গেছে। আদিপুরের রতনলাল নামক এক ছোকরা এসে রুদ্ধশ্বাসে বলল কথাগুলো। কে মারা গেছে? হারুনাপিত। ওকেও কাল রাতে ওই কালো দিঘির অপশক্তি মিছামিছি নাম ধরে ডেকে গণ্ডির থেকে দূরত্বে নিয়ে গিয়ে হত্যা করেছে। সে কি? কই, তাড়াতাড়ি চলো। হে ভগবান, আমি যদি গতকাল একবারের জন্যও জানতে পারতাম যে অপশক্তি আসলে এক ভয়ানক কোনো নিশি, তাহলে আমি সেই রকম ব্যবস্থা করতাম। মানুষগুলিকে আর এমনভাবে অকালে চলে যেতে হতো না। হায় ঈশ্বর, এ কি ঘটল? সে কি কাণ্ড ঠাকুরমশাই! প্রথম রাত তাহলে ওই নিশি আদিপুরের 2 জনের প্রাণ নিয়েছিল? 2 জন নয়, যদিসহ মোট 4 জন মারা গিয়েছিল ওই এক রাতের মধ্যে। প্রত্যেকটি মৃতদেহের মধ্যে বিশেষ কোনোরূপ পরিবর্তন ঘটেনি, কেবল তাদের দেহ ছিল সম্পূর্ণ রক্তশূন্য। আমার সৃষ্ট ওই গণ্ডির ভিতরে সে প্রবেশ করতে পারেনি, সে দরকারও অবশ্য তার পড়েনি, কারণ এই অপশক্তি হলো এক নিশি। তাই কুহকের আহ্বান জানিয়ে গণ্ডির বাইরে থেকেই নাম ধরে ডেকেছিল অনেকের। যারা যারা ডাকে ভুলবশত সাড়া দিয়ে মোহগ্রস্ত হয়ে বেরিয়ে এসেছিল, তাদেরকেই ওর নিজের শিকারে পরিণত করেছিল। 4 জন নিরীহ অপরাধবোধ মানুষকে রক্ষা না করতে পারার আত্মগ্লানি আমায় যেন চেপে ধরল নাক সাপের মতো। আদিপুরের শ্মশানে জ্বলে উঠল 4টি চিতা। প্রথম রাতের পর সাময়িক বিরতি, অর্থাৎ দিনের পরিসমাপ্তি ঘটে, আবার নেমে এলো নতুন আরেকটি নিকষ অন্ধকারাচ্ছন্ন রাত, মানে দ্বিতীয় রাত। শক্তিধরবাবু, আদিপুরে এখন যতজন রয়েছে তাদের সকলকে একবার তলব দিন, বলুন আমি তাদের ডেকেছি। দুপুরে যেন ষষ্ঠীতলায় সবাই এসে জড়ো হয়, আমার তাদেরকে কিছু দরকারি কথা বলার আছে। ঠিক আছে তারানাথ, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে, আমি এক্ষুনি সকলকে জানিয়ে দিচ্ছি সে কথা। দুপুরবেলায় আমি এসে পৌঁছাতেই দেখলাম অনেক মানুষ ভিড় জমিয়েছে সেখানে। আমি সেটাই যাওয়া মাত্রই যাবতীয় মৃদুগুঞ্জন সব থেমে গেল। আমি জটলার কেন্দ্রে থাকা গাছের তলায় গিয়ে বসলাম। একটু শান্ত হও তোমরা, আমি যা যা বলছি তা মন দিয়ে শোনো। দিগান্তিকা নামের এক গৃহবধূ এবার আমার উদ্দেশ্যে বলল, বলুন ঠাকুরমশাই, এরপর আমাদের কি করা উচিত? এবার আমরা কি করব? আর মাত্র কয়েক ঘন্টা পরেই যে আবারও সেই নিশি হাজির হবে সন্ধ্যা নামার সাথে সাথে। সেই কথাই বলছি, যা যা বলবো তা একেবারে মস্তিষ্কে ভালোভাবে গেঁথে নাও। আজ রাতে তোমরা কেউ ঘুমাবে না, দরজা জানালা বন্ধ করে ওই সরিষাগুলো ঘিয়ে ডুবিয়ে তা আগুনে পোড়াবে ভালোভাবে। মাঝে মধ্যে 2-4টে করে আগুন ছড়িয়ে দেবে কুচ গাছের ডাল। সমগ্র রাতের প্রহরে প্রহরে শঙ্খধ্বনি করবে নারীরা, আর পুরুষেরা জোরালোভাবে ঘণ্টা বাজাতে থাকবে 4 প্রহরের শুরুতেই। মাথায় রেখো, অশুভ শক্তির কুপ্রভাব ঠিক যতটা পরিমাণ সম্ভব ততটা হ্রাস করতে হবে আমাদের, সেই বাকিটা দেখে নেব আমি। কথা দিলাম তোমাদের আজ রাতে কোনো মানুষকে হত্যা করতে পারবে না ওই নিশি। এবার তোমরা এই মন্ত্রপুত সরিষাগুলো নিয়ে ঘরে ফিরে যাও, সন্ধ্যা নামতে যে আর বেশি দেরি নেই। আমার কথায় সবাই যে যার মতন ঘরে চলে গেল। কিছুটা করে সর্ষে নিয়ে আর আমি চলে এলাম কালো দিঘির নিকটে।
সূর্যের লাল ছটা কালো জলের বুকে পড়ে ঢেউয়ের সাথে ওঠানামা করছে তালে তাল মিলিয়ে। সাপদের হুঙ্কার শনি জানান দিল আগাম সন্ধ্যার। কালকের মতোই আবহাওয়ার দ্রুত অবনতি ঘটতে থাকলো। কালো দিঘির মধ্যিখানে জল পাক খেতে লাগলো। আপনা আপনি জলের ছলাচ্ছলা তার কলকল শব্দের সাথে আমার মনে হলো একটা হাসির শব্দ বুঝি উঠে আসছে জলের গর্ভ হতে। কিছু সময় বাদেই ধীরে ধীরে মাথা তুলে বহির্ভূত হলো সেই নিশি। আজ তাকে পরিষ্কারভাবে দেখতে পেলাম আমি। বিশাল লম্বা, তার মাথার চুল ঘাড় বেয়ে নেমে এসেছে নিচে। ধবধবে সাদা চোখে মানব রক্ত পানের লালসা, কামনা, বাসনা সব একসাথে জড়াজড়ি করে আছে। তার দেহে বুঝি নরকের থকথকে কাদা আর কালো দিঘির বিষাক্ত জল লেপ্টে রয়েছে। হাত ও পায়ের পাতাগুলি লিপ্তপদ প্রাণীর মতো জোড়া জোড়া, আঙুলের অগ্রভাগে তীক্ষ্ণ সুচালো নখ। নিশি এবার জল থেকে উঠে খলখল করে অট্টহাসি হেসে পুনরায় ছুটে গেল শিকারির সন্ধানে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করে দৌড়ে গেলাম তার পেছন পেছন। আজ তাকে যে করে হোক অনুসরণ করতে হবে আমায়। সিগারেটের খাপ খুলে একটা সিগারেট বের করে তার ধরালো তারানাথ। তারপর নিজে থেকে এই কাহিনীতে মনোনিবেশ করলো পুনরায়। আমি দেখলাম একটা ঘরের অভিমুখে এসে থামালো সেই নিশি। তারপর কুটিলভাবে হেসে হেসে বলল, আয় আয়, বাইরে আয়, দেখ আমি এসেছি। আমার ডাকে সাড়া দিবি না? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। নিশির গলার আওয়াজ অর্ধেক নারীর অর্ধেক পুরুষের মতো। সে 3 বার ডাকা মাত্রই খুট শব্দে খুলে গেল গৃহের বন্ধ দ্বার। দরজা খুলে যে রমণীটি বাইরে বেরিয়ে এলো তাকে দেখে চমকে গেলাম আমি। কি সর্বনাশ! দুপুরের ষষ্ঠীতলায় দেখা যে এই যে দিগন্তিকা। গৃহবধূ দিগন্তিকার চোখের মণি এখন পুরোপুরি স্থির ও ঘোলাটে। আমি বুঝলাম সে এখন সম্পূর্ণরূপে নিশির কবলে চলে গেছে। দিগন্তিকা এগিয়ে আসতে লাগলো। আর মাত্র কয়েকটা পা পার করলেই সে অতিক্রম করবে সুরক্ষা গণ্ডি। দ্বিতীয় রাতের প্রথম শিকার প্রায় হাতের নাগালে চলে এসে পড়েছে। দেখেই সে আনন্দে আত্মহারা হয়ে পড়ল কালো দিঘির ভয়ানক নিশি। পৈশাচিক হাসি হেসে আওড়ালো এই কথাগুলো। আয় রে আয়, আমি যে তোরই অপেক্ষায়। থামো দিগন্তিকা, ওখানেই স্তব্ধ হও। নিশির মোহজাল থেকে বিচ্ছিন্ন করো নিজেকে। থেমে যাও কইছি। আমার অমন বজ্র কঠিন ধমকানিতে ঘোর কাটল দিগন্তিকার। এতক্ষণ বাদে চোখের পলক পড়ল তার। মাত্র কয়েক হাত তফাতে মৃত্যুবানকারী নিশিকে দেখেই মুখে একটা অস্পষ্ট শব্দে রব তুলে ধরাস করেই মাটিতে লুটিয়ে পড়ল সে। নিশি এবার গনগনে লাল চোখে পেছন ফিরে চাইল আমার দিকে। তার দৃষ্টির প্রখরতা যেন সব কিছু ভস্মীভূত করে দিতে সক্ষম। দাঁতে দাঁত চেপে যান্ত্রিকভাবে গর্জে উঠল সে। আমি তার চোখে চোখ রেখে অনমনীয় স্বরে কইলাম, আজ তুমি একটিও নিরপরাধ মানুষকে হত্যা করতে পারবে না। তোমার সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। কে তুই? তোর সাহস যে আমার মুখের আহার ভেস্তে দিলি? তোকে কিছুতেই ছাড়বো না আমি। সবার প্রথমে আজ তোকেই মারব। কথা শেষ করে নিশি এবার শূন্যে ঝড়ের মতো ধুলো উড়িয়ে ভেসে এলো আমার দিকেই। একটুও যে ভয় লাগেনি তা বলবো না। সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমার মনে হলো কেউ যেন আমার বুকে দুম দুম করে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করতে শুরু করেছে। অজানা আশঙ্কায় আমার গোটা শরীর যেন কাঠ হয়ে গেল। গাত্রবন্ধন করা ছিল আগে থেকে, তাই নিশি আমার দেহ স্পর্শ করার চেষ্টা করতেই ছিটকে পড়ল দূরে। আমি মনে মনে হাসলাম। অদৃশ্য সুরক্ষার জাল ভেদ করে আমার ক্ষতি করা আর যাই হোক, তোর কর্ম নয়। নিশির ক্রোধ যেন লাফিয়ে দ্বিগুণ বৃদ্ধি পেল। মাটি থেকে শো শো শব্দে ঘূর্ণিঝড়ের মতো সে উঠে গেল সোজা ঊর্ধ্ব গগনে। কে তুই? বল কে তুই? তুই তো মোটেও সাধারণ কেউ না। দেহবন্ধন করে এসেছিস আমার কাছে, তবে আমিও সাক্ষাৎ পাতালের প্রেতপুরীর এক বিশেষ শক্তিশালী প্রেত। এত সহজে ছেড়ে দেওয়ার বান্দা যে আমিও নই। নিশি এবার কালো আকাশে 2 হাত মেলে চিৎকার করে উঠল। উল্কাপাতের গতিতে নেমে এলো আমার পানে। আমিও 2 হাত বুকের কাছে একত্রিত করে পদ্মবীজের মাথায় আঙুল ঠেকিয়ে 2 চোখ বন্ধ করলাম। বিড়বিড় করে বললাম কিছু মন্ত্র। হে দেবী, আজ এই সংকটকালে আমি আপনার শরণাগত। আপনি আমায় সহায়তা করুন। হে দেবী, আপনি মহাশক্তি প্রদান করুন আমায়, যাতে আমি মহা সংহার করতে পারি।
জাগ্রত হন আপনি, সহায়তা করুন আমায়। কি বলবো তোমাদের, আমার শরীরে কোথা থেকে অসীম শক্তি চলে এলো নিমিষে। মন থেকে সমস্ত দুর্বলতা, শঙ্কা, ভীতি যেন কেউ তার কোমল হাতে মুছে দিয়ে হৃদয় পরিপূর্ণ করলো সীমাহীন সাহস ও পবিত্রতায়। চোখ খুলতেই আমি দেখলাম আমার দেহ হতে ঠিকরা বের হচ্ছে এক চোখ ধাঁধানো আলোক রশ্মি। ডান হাতটা অদৃশ্য কেউ যেন আকাশ থেকে নেমে আসা নিচের দিকে উঠিয়ে তাক করলো, আর ঠিক তারপরেই বিন্দুমাত্র কালক্ষেপণ না করে আমার হস্ত হতে এক রঙিন বিদ্যুৎ বেরিয়ে তা স্পর্শ করলো নিশির দেহে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সেই মুহূর্তে। আকাশে ভেসে থাকা নিশির জ্বলন্ত অবস্থায় চিৎকার করল। আদিপুরের আকাশ বাতাস ভরে গেল তার অবিরাম চিৎকারের প্রতিধ্বনিতে। জ্বলন্ত অবস্থায় সে ছুটে গেল নিজের বাসস্থান অর্থাৎ কালো দিঘির পানি। আমি শীতল জল দিগন্তিকার চোখে মুখে ছিটিয়ে দিতেই জ্ঞান ফিরল তার। ঠাকুরমশাই, কি হয়েছিল আমার? তুমি ঠিক আছে তো দিগন্তিকা? ওই নিশিকে নিজের চোখে দেখে তুমি অচেতন হয়ে পড়েছিলে। ওই নিশি কোথায় গেল ঠাকুরমশাই? চিন্তা নেই, আজ রাতের মতো সে উচিত শিক্ষা পেয়ে ফিরে গেছে নিজ আবাসস্থলে। আজকের মতো এই গ্রাম সম্পূর্ণ নিরাপদ তার হাত থেকে। তৃতীয় দিন কি ঘটল ঠাকুরমশাই? কিশোরীও বেশ উদ্বিগ্নভাবে বলল একই কথা। তৃতীয় দিন কি অপেক্ষা করছিল শুনতে চাও? শোনো তবে। আমি একটু চালাকি বুদ্ধি খাটালাম। যখন দেখলাম আদিপুরের বসতবাড়িগুলিতে গণ্ডি দিয়েও কোনো লাভ হচ্ছে না, কারণ নিশি তার ভেতরে ঢুকতে না পারলেও সে নিজের আহ্বানের মাধ্যমে বের করে আনছে মানুষগুলোকে, ফলে তার সম্পূর্ণ কার্য সিদ্ধ হচ্ছে। আমি তাই স্থির করলাম মানুষগুলোকে আটকে রাখার ব্যর্থ প্রচেষ্টা আর করব না। এবার আমি যা করলাম তা হলো মন্ত্র দ্বারা বদ্ধ করলাম কালো দিঘিকেই। ফলে দিঘির গণ্ডি ছড়িয়ে সে নিশি আর উঠে আসতে পারবে না আদিপুরের মাটিতে। একমাত্র নিশিকে যদি আটকে রাখা যায় তাহলে সম্ভব জনসাধারণকে সুরক্ষিত রাখা। নিশি যদি গৃহের নিকট যেতে নাই পারে তাহলে সে আহ্বান করতে পারবে না কাউকে, আর তার আহ্বান কালো কানে না পৌঁছালে কেউ বের হবে না, ফলে বিন্দু মাত্র বিপদের সম্ভাবনাও থাকবে না। আমি কিছু ছড়া বললাম। ছড়াকানা কইতে কইতেই আমি শ্মশান থেকে আনা ত্রিরাত্রি আগের পোড়ো সদবার দগ্ধ ছাই ছড়িয়ে দিলাম দিঘির ধারে ধারে। বীজমন্ত্র পাঠ করলাম এক মনে। বীজমন্ত্র সকলের মাঝে বলতে নেই, বলা উচিত না, তাই সে মন্ত্র তোমাদের বললাম না। ঈশানকোণে দাঁড়িয়ে শুদ্ধ বস্ত্রে হাত জোর করে আমি পাঠ করলাম মহাকাল শ্রুতি। বিল্বপত্রের সাথে রক্ত চন্দন বাটা লেপন করে আলগোছে তা ভাসিয়ে দিলাম কালো দিঘির জলে। চাঁদ উঠল এক সময়। চাঁদে মিহি আলো জলে পড়তেই পরিচিত সেই ঘূর্ণন শুরু হলো। আমি বুঝলাম নিশির আগমনের সময় হচ্ছে। সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত। সনসন করে হাওয়া বইতে শুরু করলে আমি ছোট্ট একটি পরীক্ষা করলাম। পরীক্ষা? কি পরীক্ষা করলেন আপনি? একটা শুকনো পাতা তুলে হাওয়ায় ভাসিয়ে দিয়ে পাতাখানি উড়ে গিয়ে কালো দিঘির উপরিতলে যেতেই পুরোপুরি পুড়ে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল তা। আমার মুখমণ্ডল অমন অন্ধকারের মাঝেও উজ্জ্বল হয়ে উঠল মহা আনন্দে। আমি সফল হয়েছি। হ্যাঁ কিশোরী, হ্যাঁ আমি সফল হয়েছি। মন্ত্রজালে পুরোপুরিভাবে বেঁধে ফেলেছি দিঘিকে। অষ্টপ্রহরের পূর্বে বাইরে থেকে কোনো কিছু যেমন তার যেতে পারবে না ভিতরে, ঠিক তেমনি আবার ওই দিঘি হতে কেউ উঠে আসতেও পারবে না আদিপুরে। নিশির অট্টহাস আমি পরিষ্কার শুনলাম এবার। নিশির জল ছেড়ে উঠল একটু একটু করে। আমাকে দেখা মাত্রই সে বলল, তুই আজকেও এসেছিস? কে তুই যে এত শক্তিধর? আজকে কি কারসাজি করেছিস বল? কারসাজি যে ঠিক কী করেছি তা তুমি এক্ষুনি জানতে পারবে। দিক বিদিক খান খান করে হাহাকার করলো কালো দিঘির নিশি। ছাড়বো না তোকে, ছাড়বো না আমি। আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিস, তোর ব্যবস্থা আজ আমি করবই। নিশির এমন কথায় খুব হাসি পেল আমার। হো হো করে হেসে আমি বললাম, ব্যবস্থা করবে? তা বেশ, তা বেশ, কিন্তু আমার ব্যবস্থা করতে গেলে যে তোমাকে এখানে আসতে হবে। চেষ্টা করে দেখো এটা আসতে পারো কি না। আমার কথায় ভয়ানক চটে গেল নিশি।
সে অদৃশ্য কিছুতে ঠক্কর খেয়ে তরি আহতের মতো প্রচণ্ড ঝাঁকুনির সাথে পড়ে গেল জলে, তলিয়ে গেল গভীর জলরাশির মধ্যে, আর উঠে আসতে পারল না শত চেষ্টাতেও। পাতালপুরীতে পুনরায় প্রবেশ করতে করতে সে শুধু বলল, মনে রাখিস, এখনও কালকে রাতটা কিন্তু আমার হাতে রইল আর শক্তি নিয়ে, ও বলশালী হয়ে ফিরে আসবো আমি। আদিপুরের পাশাপাশি তোকেও ধ্বংস করে দেব। তৃতীয় রাতে আর কোনো ভয় নেই বুঝিয়ে আমি সেখান থেকে উঠে হাঁটতে লাগলাম, আর আস্তে আস্তে ভাবলাম এই সমস্যার কোনো স্থায়ী সুরক্ষা আমাকে করতেই হবে, এবং যা করার তা কালকের মধ্যেই। 10 বছর পর আবার 4 রাতের জন্য নিশি হানা দেবে আদিপুরে। এইভাবে যুগ যুগ ধরে শত শত মানুষের প্রাণ নেবে, এটা হতে দিলে চলবে না। বাবা তারানাথ, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, আসুন শক্তিধর বাবু, মন্দিরে উঠুন। আপনার সাথে একান্তে আমার কিছু কথা বলার আছে। বলো বাবা, কি বলতে চাও? আমি আপনাকে কয়েকটা জিনিস আনতে দেব, আপনি যদি দয়া করে সেগুলো বাজার থেকে আনিয়ে দিতেন তাহলে খুবই ভালো হতো। নিশ্চয়ই আনিয়ে দেব, কেন আনিয়ে দেব না? অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই নিন, এই পত্রেই আমার প্রয়োজনীয় সকল কিছু লেখা আছে, এগুলি আনিয়ে দিলেই হবে। এক বিশেষ যজ্ঞ করব আজকে ওর নিশির বিনাশ ঘটাবো চিরতরের মতো। আমার কথা শক্তিধর বাবুর মুখ থেকেই ঝলমল করে উঠল প্রফুল্লের সাথে। তিনি বললেন, আজকে তুমি শেষ করে দেবে কালো দিঘির ওই অভিশপ্ত নিশিকে? বাহ, এর থেকে খুশির সংবাদ আর কী বা হতে পারে? শক্তিধর বাবু এরপর ফর্দ খান সঙ্গে নিয়ে দ্রুত পায়ে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই সমস্ত কিছু এনে দিলেন আমায়। আমি কালো দিঘির সন্নিকটে এসে এক মহিরুয়ের তলে শীতল ছায়ায় পদ্মাছনে বসে 2 চোখ বন্ধ করলাম। তারপর দেবীর নাম জপ করতে আরম্ভ করলাম। সকাল থেকে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল। কতক্ষণ যে ওইভাবে ধ্যানে মগ্ন ছিলাম তার সঠিক সময়ের হিসাব কইতে পারবো না। আচমকা এক অদ্ভুত কস্তুরীয় সুতীব্র গন্ধ আমার নাকে এলো। আমি এরপর ধ্যানের মাধ্যমে যা যা দেখলাম তাতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার সারা শরীর ঘরমাক্ত হলো। এক বর্ণ মিথ্যা বলছি না, মিথ্যা বলার অভ্যাসও আমার নেই। সে প্রয়োজনও সচরাচর পড়ে না কভু। এক সুন্দরী মায়াবিনী লাস্যময়ী নারী আমার বন্ধ আঁখি যুগলের সামনে চিত্রপটের মতো ধরা দিল। আমি জানতাম এই নারী কে। ইনি হলেন মধুসুন্দরী দেবী। তার দেহ হতে বিকীর্ণ হচ্ছে সে কি বিশাল তেজ। তার চোখের অদ্ভুত ভাব আমার শরীরে যেন অচেনা অনুভূতি সৃষ্টি করল। আমি 2 হাত জোর করে মিনতের সুরে কহিলাম, দেবী, আপনি আমাকে এর আগেও বহুবার বহু ক্ষেত্রে সহায়তা করেছেন, তবে এবারেও যে ঘোর সংকট থেকে পরিত্রাণের উপায় বলে দিন দয়া করে। দেবীর ঋণ ঋণে হাসি হাসলেন। এক শীতল বাতাস আমার গায়ে এসে স্পর্শ করল। আমার মনে হলো যেন বরাবর নদীর শালবনের মাতাল হাওয়া হঠাৎই এক ঝলক ছুটে এসেছে আদিপুরের বুকে। দেবী এবার বললেন, আমি যা বলছি তা মন দিয়ে শোনো হে সাধক। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ দীর্ঘ 10 বছরের ব্যবধানে কেন আগমন ঘটে এই নিশির। সে বিষয়ে তাই আমি কিচ্ছুটি বলছি না, পরিবর্তে তাকে ধ্বংসের উপায় বলে দিচ্ছি। হ্যাঁ দেবী, আমি সে সকল বিষয় উপলব্ধি করতে পেরেছি। আপনি শুধু এটা বলে দিন যে এবার আমায় কি করতে হবে। মধুসুন্দরী দেবী দ্বিতীয়বারের জন্য আবার ছলনাময়ীর মতো ঋণ ঋণে হাসি বললেন, সর্বপ্রথম তোমাকে এক বিশেষ উপাচারে ক্রিয়া করতে হবে সাধক। ভালোভাবে গাত্রবন্ধন করে যজ্ঞের অগ্নিকুণ্ডে অগ্নি প্রজ্বলন করবে। তারপর মৃত শ্রীগালের লোম আর নীলকণ্ঠ ফুল লাল সুতায় বেঁধে তার সদ্য সংগ্রহ করা রক্তে ভিজিয়ে রাখবে। এরপর আগুনের 105 বার আহুতি দেবে। জগডুমুরের কাঠে আগুন ধরিয়ে তার রক্তের পাত্রে ডুবিয়ে দেবে। বন তুলসী আর করবীর মালা যজ্ঞবেদীর চারিদিকে মেলে রাখা বাঞ্ছনীয়। বেশ কয়েকটা সিঁদুর নিয়ে যজ্ঞদেবীর সম্মুখে মঙ্গল চিহ্ন আঁকবে এবং খানিকটা লাগিয়ে দেবে নিজের ললাটে। এবারে শ্রীকালের লোম বাঁধাটা আগুনের পাশে সমর্পণ করবে। ব্যাস, তাতেই কাজ হবে। নিজে থেকে যজ্ঞের আগুন নেভাতে যাবে না, তাহলে কিন্তু মহা সর্বনাশ ঘটবে। আপনা হতে যখন আগুন নিভে যাবে ঠিক তখন যজ্ঞের কিছুটা গরম ছাই তুলে তা কলা পাতায় মুড়ে সেই মোড়ক ভালোভাবে মাটিতে ঢেকে ফেলবে, যাতে ভেতরকার ছাই কোনো অবস্থাতেই না বেরিয়ে আসে। কালো দিঘির জলে নেমে পরীক্ষা করবে রাত্রি নামবার।
রাতের চাঁদ উঠলেই জলে ডুব দিয়ে এক ডুবে দিঘির মধ্যিখানে গিয়ে ওই কলাপাতা পাখি গুজে দেবে, তারপর দ্রুত উঠে আসবে জল থেকে। এই কার্য সুষ্ঠুভাবে সম্পূর্ণ করলেই তুমি যা চাও তাই হবে। সেই নিশি কোনো দিনের জন্য আর ফিরতে পারবে না ধরাতলে। দেবী এবার অদৃশ্য হয়ে গেলেন। আমি নতমস্তকে দেবীর উদ্দেশ্যে প্রণাম করলাম। ঠাকুরমশাই, একটু জল দেবেন? আসলে গলাটা খুব শুকিয়ে গেছে। আমার কথায় তারানাথ বিচলিত হয়ে বললেন, একটু বসো, এক্ষুনি নিয়ে আসছি। তারানাথ উঠে গিয়ে পাত্র করে জল এনে তা আমায় দিলে ঢকঢক করে অনেকটা জল খেয়ে নিলাম আমি। দেবীর বলার নির্দেশ মতোই আমি সব কিছু সুষ্ঠুভাবে করলাম। যজ্ঞের আগুন নিজে থেকে নিভে যাওয়ার পর বেশ কিছুটা ছাই বের করে কলাপাতায় মুড়ে পলিমাটি দিয়ে তা ঢেকে আমি কালো তিখির জলে নেমে সূর্যাস্তের অপেক্ষা করতে লাগলাম। আদিপুরের আকাশের চাঁদ ওঠার সাথে সাথেই ধন্যার আরম্ভ হলো জলে। এক মুহূর্ত কালক্ষেপণ না করে আমি ঝাঁপ দিলাম সোজা দিঘির অভ্যন্তরে। বুক ভরা নিঃশ্বাস নিয়ে আমি ঝাঁপিয়ে পড়লাম জলরাশির মধ্যে। অনুমান সাপেক্ষ মধ্যকোণে গিয়েই পাখি গুঁজে দিলাম কলাপাতার মোড়কটিকে। ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে উঠল গোটা কালো দিঘির জল। আমি এবার ওপরে উঠতেই যাব, ঠিক তখনই এমন সময় অনুভব করলাম কি যেন একটা আমার পা জড়িয়ে ধরেছে। কিছুতেই সাঁতার কাটতে পারছি না আমি শত চেষ্টাতেও। প্রথমে শ্যাওলা ও অন্যান্য জলজ উদ্ভিদে পা জড়িয়েছে ভাবলেও সে ভুল ভাঙতে বেশি সময় লাগলো না আমার। একটা হাত জীবন্ত স্যাঁতসেঁতে পিচ্ছিল। এই হাত আমার পাটাকে আষ্টে পৃষ্ঠে জাপটে জড়িয়ে ধরে রেখেছে। এই হাতটা যে কার ছিল তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। নিশির হাত ছিল ওটা। কিশোরী বলল, কি সর্বনাশ! তার মানে ঠাকুরমশাই নিশি পাতাল থেকে উঠতেই যাচ্ছিল আর সেই সময়ে আপনি তার বিনাশ ঘটিয়েছেন? ঠাকুরমশাই, আপনি কিভাবে ছাড়া পেলেন ওই নিশির হাত থেকে? আমাকে কিছুই করতে হয়নি। ক্রমশ শক্তিহীন হয়ে আলগা হলো নিশির হাত। তার লিপ্ত পদের মতো নখরযুক্ত আঙুলগুলো আলগা হতে হতেই একসময় আমার পা ছেড়ে দিল। আমি শটান উঠে এলাম উপরিতলে। কালো দিঘির জলে পড়া চাঁদের ঝলমলে আলোয় দেখলাম জলের সমস্ত কম্পন একটু একটু করে থেমে গেল। আমি টের পেলাম নিশি আজীবনের মতো পাতাল গর্ভে তলিয়ে গেছে। তার সৃষ্ট সমস্ত কুপ্রভাব কেটে গেল ধীরে ধীরে। আমার মুখে খুশির জোয়ার নেমে এলো। মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে আমি ঊর্ধ্বপানে মুখ তুলে কহিলাম, অসংখ্য ধন্যবাদ দেবী। আজ আপনার জন্য এই আদিপুরের কালো দিঘি আজীবনের মতো স্বাভাবিক হলো। অনেক নিরীহ মানুষের প্রাণ বাঁচল। রাতের গগন বক্ষে একটা বৃহৎ নক্ষত্র ঝকঝক করে উঠল মণিমাণিক্যের মতো। আমার মনে হলো দেবী যেন আশীর্বাদ করলেন আমায়। পরদিন ভোরের সাথে সাথেই দিঘির চত্বর ভরে গেল মানুষজনের কোলাহলে। ধন্য ধন্য করলো তারা সবাই। শক্তিধর বাবু আমার প্রশ্ন করলেন, আচ্ছা তারানাথ বাবা, তুমি এবার বলো তো 10 বছর অন্তরই কেন কালো দিঘির নিশি জাগ্রত হতো, তার আগে বা পরে কেন নয়? এ পৃথিবী অনেক বড় শক্তিধর বাবু। আমরা নিজেদের সর্বজ্ঞানী ভাবি, মনে করি আমরা যা জানি তার বাইরের বোধহয় আর কিচ্ছুটি নেই, থাকতে পারে না, কিন্তু বাস্তবে তেমনটা মোটেও না। আমাদের জানার বাইরেও অনেক অনেক কিছু রয়েছে। এ পৃথিবী বড্ড রহস্যময়, তার বহু দিক এখনও আমাদের কাছে অধরা। এই বসুন্ধরায় এমন কিছু কিছু স্থান রয়েছে যেগুলি ইহলোকের সাথে পরলোকের সংযোগ স্থাপন করে রেখেছে। ঠিক তেমনি একটি স্থান হলো আপনাদের গ্রামের এই কালো দিঘি। কালো দিঘি পাতালের সাথে মর্তের সংযোগ সৃষ্টিকারী এক সেতু হিসেবে কাজ করছিল। 10 বছর বাদে বাদে বিশেষ নক্ষত্র যোগে 2 জগতের বন্ধ দুয়ার উন্মুক্ত হয়ে যেত 4 রাতের জন্য। আর ঠিক তখনই মুক্ত পথ হতেই পাতাল থেকে উঠে আসতো ওই নিশি। নক্ষত্র যোগের অবসান হলে, অর্থাৎ 4 রাত কেটে গেলেই প্রকৃতগতভাবে পাতাল ও মর্তের দ্বার বন্ধ হয়ে যেত। ফলে ওই নিশিও আবার চলে যেতে বাধ্য হতো পাতালপুরীতে। সে আবার উঠে আসতো ঠিক 10 বছর পরের নক্ষত্র যোগে, যখন কালো দিঘিতে একাকার হয়ে যেত এই 2 পৃথক লোক। আপনাদের আর কোনো চিন্তা নেই, কারণ আমি যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি কালো দিঘি, আর ভবিষ্যতে কোনোদিন পাতাল ও মর্তের মধ্যে কোনোরূপ সংযোগ স্থাপন করতে পারবে না। সুতরাং পাতালতে কোনো অশরীরীও আর উঠে আসতে পারবে না আদিপুরের বুকে। এই হলো আদিপুরের কালো দিঘির ভয়ানক নিশির কাহিনী।
ভালো কথা মনে পড়েছে, সেদিন সকালের আলোয় দেখেছিলাম কালো দিঘির জলের বর্ণ আর মোটেও কালো ছিল না, তার পাশটা দিঘির জলের মতোই স্বচ্ছ টলটলে জলে পরিণত হয়েছিল। আমি আর কিশোরী যেন বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম এই কাহিনী শুনে। সত্যিই কিছু বলার ভাষা আমাদের ছিল না। কিশোরীও দেখলাম এই গল্পের সত্যতা নিয়ে কোনো ব্যঙ্গ করল না। উভয়ের মুখপানের চেয়ে আমরা মটল্যান্ড ছেড়ে রওনা দিলাম নিজেদের বাসস্থানের উদ্দেশ্যে।